দেখেন আমরা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কথাবার্তা বলবো, ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কথাবার্তা বলবো। ভার্চুয়াল শব্দের অর্থ জানেন আপনারা কেউ? রিয়েলিটি শব্দের অর্থ জানেন আপনারা কেউ, নাকি জানেন না বলেন তো? এইটাকে আমরা ইংলিশেই লিখলাম, হয়ে গেল ভার্চুয়াল। আপনার একটু ফ্রেন্ড থেকে মেনশন করে দেন, আমি একটু পর কমেন্ট সেকশনটা অফ করে দিব যাতে আমরা রিল্যাক্সে ক্লাস করতে পারি, রিল্যাক্সে। কারো বিরক্তিকর কমেন্টের কারণে যাতে আমরা ক্লাসটা মানে উপভোগ না করতে পারি এমন যাতে না হয়, ঠিক আছে? একটু কমেন্ট কম করবেন। ভার্চুয়াল শব্দের অর্থ আপনারা জানেন? রিয়েলিটি শব্দের অর্থ আপনারা জানেন? বাট ভার্চুয়াল মিন্স হচ্ছে আপনার সামথিং লাইক দিস, কাল্পনিক বা বলতে পারে যে কৃত্রিম। আর রিয়েলিটি মানে হচ্ছে আপনার বাস্তবতা। ভার্চুয়াল মানে কি বলেন তো? এখানে কাল্পনিক বা কৃত্রিমকে ইন্ডিকেট করা হচ্ছে, কাল্পনিক বা কৃত্রিমকে ইন্ডিকেট করা হচ্ছে, আর রিয়েলিটি দিয়ে আমরা বাস্তবতাকে ইন্ডিকেট করছি, ঠিক আছে? আপনি একটু আপনার চতুর্দিকে তাকান, আপনার চতুর্দিকে যদি তাকান আপনি দেখতে পাবেন যে আপনি একটা অনলাইন ক্লাস করছেন, চতুর্দিকে আপনার বাসার ওয়াল আছে, আপনার আম্মু হেঁটে যাচ্ছে, আপনার আব্বু হেঁটে যাচ্ছে, আপনার ছোট ভাই আপনার ঘাড়ের মধ্যে উঠে লাফাচ্ছে, ক্লাসটা করতে দিচ্ছে না। এরকম একটা এনভায়রনমেন্ট যে আপনি ফিল করছেন, এটা কিন্তু রিয়েল এনভায়রনমেন্ট বা বাস্তব এনভায়রনমেন্ট, ঠিক আছে? কিন্তু আপনার মন চাচ্ছে যে ছোট ভাই জ্বালায়, আম্মু আব্বু গুতাচ্ছে, ক্লাস করতে দিচ্ছে না, কেউ কেউ শান্তিতে থাকতে দিচ্ছে না, আমি একটু কক্সবাজারে গিয়ে ঘুরে আসি তো, দেখি তো কেমন লাগে। সো এমন আছে না, অনেকে মেন্টালিটি কাজ করে না যে ইস, এখন যদি আমি যেটা হচ্ছে ঘরে বসেই একটা যেটা হচ্ছে কক্সবাজার চলে যেতে পারতাম কেমন হতো একটু দেখি। এরকম ইচ্ছা জাগে তো আপনাদের প্রত্যেকে, প্রত্যেকে কিন্তু আপনাদের এমন ইচ্ছা জাগে। সো আমরা একটা এমন একটা কাজ করতে পারি, এই যে এটা আপনি, লেটস এটা আপনি, ওকে, আপনি কানে হাত দিয়ে ধরে রাখছেন, আমি কেমনে যাব, ঠিক আছে, আমি কিভাবে কক্সবাজার যাব, কেউ আমাকে বুঝাও। সো আপনার চতুর্দিকে একটা পর্দা দিয়ে বা একটা একটা অংশ আবদ্ধ করলাম, আবদ্ধ করে আপনাকে এমন একটি এনভায়রনমেন্ট দেওয়ার ট্রাই করলাম, বা আপনার চোখের মধ্যে এমন একটা ডিভাইস লাগালাম যেই ডিভাইসে আপনি কক্সবাজারের ছবি দেখতে পাচ্ছেন। কক্সবাজারের ছবি দেখলে তো লাভ নাই, বা কক্সবাজারের ভিডিও দেখে তো লাভ নাই, আপনাকে এমন সাউন্ড দিতে হবে বা এত হাই কোয়ালিটি সাউন্ড, এবং আপনাকে যেটা হচ্ছে এরকম পানিও দিতে হবে, এবং এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে হবে যাতে মনে হয় আপনি যেটা হচ্ছে কক্সবাজারে আছেন। কিন্তু আপনি কিন্তু কক্সবাজারে নেই, আপনি আছেন আপনার রুমের মধ্যে। কিন্তু আমি কি করলাম, আপনার চোখের মধ্যে মোবাইলটাকে বা এমন একটা স্ক্রিনকে এত কাছাকাছি নিয়ে আসলাম যে আপনার কাছে আপনার চোখের মধ্যে শুধুমাত্র স্ক্রিনের দৃশ্যটাই ভেসে উঠছে, অর্থাৎ কক্সবাজারের দৃশ্যটাই ভেসে উঠছে। এর পাশাপাশি যেটা হচ্ছে আমি অনেক হাই কোয়ালিটি সাউন্ড ম্যানেজমেন্ট রাখলাম, যেটা ফলে আপনি ঢেউগুলিকে অনুভব করতে পারছেন। সাথে দিয়ে আমি তলা দিয়ে পানিও ঢালছি, কারণ যেটা হচ্ছে আনলে আপনি যেটা হচ্ছে কক্সবাজারে ভিজছেন এটা ফিল পাবেন না। তো দেখেন, একটা কৃত্রিম পরিবেশের মধ্যে আমরা মানে বাস্তবের ন্যায় একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছি, এরকম একটা ঘটনাকে আমরা ভার্চুয়াল রিয়েলিটি বলে থাকি। সো আপনি একটা কৃত্রিম পরিবেশের মধ্যে বাস্তবের ন্যায় একটা বলতে পারে যখন পরিবেশ তৈরি করেন, এবং আপনার এটার ফলে যদি বাস্তবের চেতনা উদ্রেক হয় বা আপনি যদি ফিল করতে থাকেন, হ্যাঁ আমি আসলে কক্সবাজার চলে গেছি, নিচে তো পানি আসতেছে, সাউন্ড অনেক ভালো আছে, এবং যেটা হচ্ছে ঢেউ খুব ভালো পড়ছে, আপনি যদি আসলে এরকম কিছু ফিল করতে পারেন কৃত্রিম পরিবেশটাকে মানে বাস্তবে ফিল করতে পারেন, তাহলে সেটা হয়ে যাবে আপনার ভার্চুয়াল রিয়েলিটি। তো দেখেন, ভার্চুয়ালিটি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা, প্রকৃত অর্থে বাস্তব নয়। এই যে আমি যে পুরোটা রুমকে মানে মানে কক্সবাজারের সেগমেন্টে সাজালাম বা কক্সবাজারের মতো সাজালাম, ঠিক আছে, এটা কি রিয়েল? এটা তো রিয়েল না, এটা ফেক। তো এটা প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু এটা বাস্তবের চেতনা উদ্রেক করেছে। কেন? কারণ খুব ভালো একটা সাউন্ড সিস্টেম ছিল, যেটার ফলে আমরা সাগরের শব্দগুলোকে মানে ঢেউগুলোকে খুব ভালোভাবে ফিল করতে পেরেছিলাম। অনেক ভালো একটা হেড মাউন্টেড ডিসপ্লে বা একটা ডিসপ্লে ছিল যেখানে আমরা কক্সবাজারের চিত্রটা দেখতে পেরেছিলাম, এবং পানিও ঢেলেছিল, যার ফলে আমার কাছে মনে হচ্ছে যে আসলে মনে হয় জিনিসগুলো বাস্তব, ঠিক আছে? কিন্তু জিনিসটা আসলে বাস্তব না, কিন্তু আমার বাস্তবের চেতনা উদ্রেক করেছে, আমার বাস্তবের চেতনা কি মানে ফিল করাইছে আর কি, এক কথায় বাস্তবের চেতনা উদ্রেক করেছে। এমন একটা বিজ্ঞান নির্ভর কল্পনাকে আমরা ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর বলে থাকি। এরকম একটা বিজ্ঞান নির্ভর কল্পনাকে আমরা কি বলে থাকি? ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর বলে থাকি। সংক্ষেপে কি বলা হয়? ভিআর বলে থাকি। প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর বলা হয়। ওকে, ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে ত্রিমাত্রিক পরিবেশ অনুভব করা যায়। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এই জিনিসটা আপনার কতে আসবে, এই স্লাইডে যা আছে মোটামুটি আপনাকে তাই উঠাতে হবে। আর এই ভার্চুয়াল রিয়েলিটি আমাদের সিমুলেশন তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, সিমুলেশন তত্ত্বের উপর ভিত্তি করে কি বলেন তো প্রতিষ্ঠিত। এটা আপনার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন? তো আসেন আমরা ভার্চুয়াল রিয়েলিটির উপাদান সমূহ দেখব। ভার্চুয়াল রিয়েলিটিতে আমাদের কি কি উপাদান লাগে। ফার্স্ট অফ অল
আমরা একটু এখানে আসেন, এই চিত্রটা দেখি। এই লোক যেটা হচ্ছে কৃত্রিম পরিবেশে গেম খেলছে, অর্থাৎ গেমের এনভায়রনমেন্টে, ধরে নেন যে পাবজি গেমের মধ্যেই সে ঢুকে গিয়েছে। কিসের মধ্যে ঢুকছে বলেন তো? পাবজি গেমের মধ্যেই সে ঢুকে গিয়েছে। পাবজি গেমের মধ্যেই সে ঢুকে গিয়েছে, আমরা ধরলাম যে সে পাবজি গেমের মধ্যে ঢুকে গিয়েছে। এখন সে যে পাবজি গেমে ঢুকেছে, এই লোকটা যে পাবজি গেমের মধ্যে ঢুকেছে, এখন তাকে কি করতে হবে বলেন তো? সে কৃত্রিম পরিবেশটাকে ফিল করার ট্রাই করবে। অর্থাৎ পাবজি গেমের মধ্যে যেভাবে মানুষ দৌড়াদৌড়ি করে, তারপর হচ্ছে পিস্তল দিয়ে টুস 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 গুলি করে, তারপর যেটা হচ্ছে লাভ ঝাঁপ দেয়, এগুলো সবকিছু সে ফিল করার ট্রাই করবে। সো এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া সবকিছুই বুঝলাম, তার উপরে এই চশমাটা কেন, বা এরকম একটা মানে জিনিস, ডিভাইসটা কেন? এই ডিভাইসটার নাম হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে। এই ডিভাইসের নাম কি বলেন তো? হেড মাউন্টেড ডিসপ্লে। আপনার এই যে পাবজি গেমের মধ্যে বা যে কোনো একটা গেমের এনভায়রনমেন্টে যে আমি ঢুকে যাব, কৃত্রিম পরিবেশে যে ঢুকবো, ওইটার জন্য আমাকে তো অবভিয়াসলি চোখ দিয়ে কিছু দেখতে হবে, গেমের এনভায়রনমেন্টটা দেখতে হবে, ঠিক না? তো সেই গেমের এনভায়রনমেন্টটাকে বা পরিবেশটাকে দেখার জন্য আমাদের এই হেড মাউন্টেড ডিসপ্লে ইউজ করা হয়, যেটার মধ্যে আসলে একটা স্ক্রিন আছে। আমি স্ক্রিনটা অনেক হাই কোয়ালিটি, মানে যেটা হচ্ছে আপনাকে বলতে পারে যে সিনারিও আর ভিউ প্রোভাইড করে, যার ফলে আপনার কাছে মনে হবে যে আপনি মনে হয় আসলেই রিয়েল ওয়েতে গেমের মধ্যে ঢুকে গিয়েছেন। এক, আপনার দৃষ্টি দিয়ে আপনি পুরো দৃষ্টিটাকে আপনি দিয়ে দিলেন এই মাথার মধ্যে, মানে কৃত্রিম পরিবেশে। দুই নাম্বার জিনিস হচ্ছে আপনার হাতে অনেকগুলো ডেটা গ্লাভসও থাকতে পারে। আপনার হাতের মধ্যে অনেকগুলো অনেকগুলো না, আপনার হাতের মধ্যে দুই হাতে দুইটা ডেটা গ্লাভস থাকতে পারে। ডেটা গ্লাভসের কাজ কি? চতুর্দিকে যে বস্তু আছে, এই বস্তুগুলো থেকে ডেটা কালেক্ট করা। ধরেন আপনার চতুর্দিকে একটা যেটা হচ্ছে হুট করে অবজার্ভ করলেন, গেমের মধ্যে একটা টেবিল আছে, আপনার কাছে যদি একটা টেবিল থাকে, আপনি সেই ডেটা গ্লাভসের মাধ্যমে সেই টেবিলটাকে ফিল করা ট্রাই করতে পারেন বা ধরা ট্রাই করতে পারেন। এখানে দেখেন হাতের মধ্যে একটা উইপন আছে, এই পিস্তলটা দিয়ে সে যেটা হচ্ছে গেমের ভিতরে কোনো শত্রুপক্ষকে সে গুলি করবে। ওকে, আর এখানে যে দেখতেছেন তাকে দড়ি দিয়ে আটকে রাখা হয়েছে বা একটা ব্যান্ডের ভিতর আটকে রাখা হয়েছে। কেন আটকে রাখা হয়েছে জানেন? কারণ পাবজি গেমের মধ্যে বিশাল বড় মাঠ, বিশাল বড় এরিয়া, এই বিশাল বড় এরিয়ার মধ্যে সে দৌড়াইতে 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 গেলে পুরো রুমের এদিকে ওইদিকে 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 বাড়ি খাবে। তাই সে যাতে এই ব্যান্ডের বাইরে গিয়ে বা এই মানে বেষ্টনীর বাইরে গিয়ে কোথাও দৌড়াদৌড়ি করে আহত না হয় বা নিহত না হয়, তার জন্য এই বেষ্টনীটা, ঠিক আছে? এই বেষ্টনীর ভিতরেই বা এই এরিয়ার ভিতরেই সে যেটা হচ্ছে দৌড়াদৌড়ি লাফালাফি যা ইচ্ছে তা করতে পারবে। ওকে, সো ডেটা গ্লাভসের মাধ্যমে সে ডেটাগুলো কালেক্ট করতে পারে। এবং পূর্ণাঙ্গ পোশাক বা পূর্ণাঙ্গ বডি স্যুট, ধরে নেন যে আমি আপনাকে কৃত্রিম একটা এনভায়রনমেন্টে পাঠিয়ে দিলাম, বিদেশে কোথাও, ধরে নেন যে আইসল্যান্ডে পাঠালাম, যেখানে যে শুধুমাত্র আইস আর আইস। ধরে নেন আমি আইসল্যান্ডের কথা বলছি, আইল্যান্ডে পাঠাইলাম, যেখানে আলটিমেটলি আপনার কি বলেন তো, শুধুমাত্র আইস আর আইস। সো আপনার কি একটা পূর্ণাঙ্গ বডি স্যুট লাগবে না? যে বডি স্যুটটা আপনাকে একটু ফিল করানোর ট্রাই করবে যে হ্যাঁ, এখন যেটা হচ্ছে অনেক আইস পড়ছে এবং একটু গরম আমার দরকার শরীরের জন্য। এবং ধরে নেন যে আমি আপনাকে পাঠালাম মরুভূমিতে, সো মরুভূমির এনভায়রনমেন্টটাকে ফিল করার জন্য তো আমাকে একটা পূর্ণাঙ্গ বডি স্যুট দরকার। সেই বডি স্যুট আপনার যেটা হচ্ছে শরীরের টেম্পারেচার আপ এন্ড ডাউন, আপনাকে শক দিবে কেন বলেন তো? ধরে নেন যে আপনি একটা গেমের মধ্যে ঢুকেছেন যেখানে আপনাকে শুধুমাত্র মানুষ শক দিচ্ছে, ইলেকট্রিক শক। সো ওই বডি স্যুটও আপনাকে শক দেওয়ার মতো বা ভাইব্রেট করবে যে হ্যাঁ ইয়েস, তোমার গায়ের মধ্যে শক লাগছে, ভাইব্রেট করে আপনাকে ফিল দেওয়ার ট্রাই করবে। সো পূর্ণাঙ্গ বডি স্যুটটা আপনার অবভিয়াসলি প্রয়োজন, কারণ আপনি নাহলে ফিল করতে পারবেন না এনভায়রনমেন্টটা। উচ্চ মানের অডিও ব্যবস্থা, আপনার সাউন্ড ম্যানেজমেন্ট সিস্টেম যত ভালো হবে, আপনি কৃত্রিম পরিবেশটাকে তত ভালোভাবে উপভোগ করতে পারবেন, ঠিক আছে? রিয়েলিটি ইঞ্জিন, ধরে নেন যে আমি আপনাকে একটা রোলার কোস্টারে উঠালাম বা আমি আপনাকে গেমের ভিতরে একটা গাড়িতে উঠালাম। এখন আপনি বলবেন যে কই, আমি তো উঠি নাই। সো এই গাড়িতে উঠানো এবং যেটা হচ্ছে সেই গাড়ির ইঞ্জিন স্টার্ট করা এবং একটা ভাইব্রেশন ক্রিয়েট করা, এগুলির জন্য কিন্তু আমার রিয়েলিটি ইঞ্জিন প্রয়োজন, যাতে আপনার মনে হয় যে হ্যাঁ আসলেই ইন রিয়েল ওয়েতে আমি মনে হয় মানে যেটা হচ্ছে গাড়িতে উঠেছি এবং যেটা হচ্ছে আমি এনভায়রনমেন্টটাকে ফিল করার ট্রাই করছি। সো আমার রিয়েলিটি ইঞ্জিন অবভিয়াসলি দরকার। বিভিন্ন ধরনের সেন্সর আসলে আপনার অনুভূতির প্রতি সাড়া দেয়, ঠিক আছে? আপনার কৃত্রিম পরিবেশের অনুভূতির মধ্যে সাড়া দেয়। ধরে নেন যে ধরে নেন যে আপনার কৃত্রিম পরিবেশের মধ্যে হঠাৎ আপনি একটা গরম এরিয়ার মধ্যে ঢুকে গেলেন। সো সেন্সর যখন বুঝলো গেমের মধ্যে আপনি গরম এরিয়ায় ঢুকলেন, সেন্সর কি করলো, আপনার বডি টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়ায় দিল। সো এরকম টাইপের অনেক ধরনের সেন্সর আছে। বিভিন্ন ধরনের সিমুলেশন সফটওয়্যার লাগবে, মডেলিং সফটওয়্যার লাগবে। মডেলিং সফটওয়্যার দিয়ে কি করবে, আপনার চতুর্দিকের পরিবেশটাকে বা মডেলটাকে জেনারেট করবে। গ্রাফিক্স সফটওয়্যার লাগবে, কারণ আপনার চতুর্দিকে যে কৃত্রিম পরিবেশটা আছে ওটা তৈরি করার জন্য আপনার মডেলিং সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার তো অবভিয়াসলি লাগবে।
সো হেড মাউন্টেড ডিসপ্লেটা এই লোকের মাথার মধ্যে যেটা আছে এটাই হেড মাউন্টেড ডিসপ্লে, যেটার মাধ্যমে সে চোখ দিয়ে দেখতে পারবে চতুর্দিকে পরিবেশটা। ডেটা গ্লাভস হাতের মধ্যে পড়ে, ওইটার মাধ্যমে সে যেটা হচ্ছে আশেপাশে বস্তুগুলো মিজার করতে পারবে বা ধরে বুঝতে পারবে যে কোনটা কি বস্তু। পোশাক বা পূর্ণাঙ্গ বডি স্যুট, ঠিক আছে, তার পুরোটা শরীরের মধ্যে বলা হতে পারে যে প্রপার অনুভূতি বা সাড়া জাগানোর জন্য আমাদের অবভিয়াসলি পোশাক বা পূর্ণাঙ্গ বডি স্যুট প্রয়োজন। উচ্চমানের অডিও ব্যবস্থা, আপনার শুধুমাত্র যে কৃত্রিম পরিবেশটাকে অনুভব করার জন্য চোখ দিয়ে দেখলে হবে এমন না, সাউন্ডও তো লাগবে, ঠিক না? তো উচ্চমানের অডিও ব্যবস্থা লাগবে, বা সাউন্ড ব্যবস্থা যত ভালো হবে সে পরিবেশটাকে তত ভালোভাবে ফিল করতে পারবে। রিয়েলিটি ইঞ্জিন, আমাদের অনেকগুলো কেস জেনারেট হয় ভার্চুয়াল রিয়েলিটিতে। ধরে নেন যে সে যেটা হচ্ছে কোনো একটা গাড়ির মধ্যে উঠলো, গাড়িটা ভাইব্রেট করে করে কাঁপতে কাঁপতে গেল সামনে, সো সেই ধরনের ইঞ্জিনটা আমার তো লাগবে, যেটা তাকে রিয়েলিটি বা বাস্তবিক একটা ফিল দিবে। বিভিন্ন ধরনের সেন্সর, বিভিন্ন ধরনের সেন্সর প্রয়োজন, মানে কোন সময় কি 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 অ্যাক্টিভেট করতে হবে বা কেমন এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, কোন সময় প্রেসার দিতে হবে, কোন সময় যেটা হচ্ছে টেম্পারেচার আপ করতে হবে, এই বা আমাকে এখন কি করা উচিত, এই টাইপের জিনিসগুলো এই সেন্সররা বুঝতে পারে। অর্থাৎ সেন্সর অনুভূতি নিয়ে সেই অনুভূতির প্রতি সাড়া দিয়ে থাকে। ওকে, বিভিন্ন ধরনের সিমুলেশন, মডেলিং, গ্রাফিক সফটওয়্যার প্রয়োজন আপনার এই কৃত্রিম পরিবেশটাকে তৈরি করার জন্য। সো এগুলো হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির উপাদান সমূহ। এগুলি কি বলেন তো? ভার্চুয়াল রিয়েলিটির উপাদান সমূহ। ওকে, আচ্ছা, খুব নরমাল ভাষায় আমি আপনাদেরকে আবার একটা জিনিস বুঝাই। ধরে নেন যে আপনার রুমের মধ্যে, এটা আপনার একটা রুম, আমি খুব নরমাল ভাষায় একটা জিনিস বুঝাই, এবার বুঝবেন। এটা আপনার একটা রুম, এই রুমের মধ্যে আপনি এমন একটা লাইট লাগিয়েছেন যেটা আপনার গতির উপর ডিপেন্ড করে লাইটটা মানে জ্বলে উঠবে। আপনি যখনই রুমে ঢুকবেন আপনার নড়াচড়া বা মুভমেন্টের উপর বেস করে এই লাইটটা যেটা হবে জ্বলে উঠবে, ঠিক আছে? আবার আপনি যখন বের হয়ে যাবেন তখন যখন কোনো প্রকার মুভমেন্ট থাকবে না বা যেটা হচ্ছে কোনো প্রকার নড়াচড়া থাকবে না, তখন লাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে। এই এই জিনিসটা পসিবল হচ্ছে কিসের মাধ্যমে বলেন তো? সেন্সরের মাধ্যমে। অর্থাৎ সেন্সরগুলো বিভিন্ন অনুভূতিতে সাড়া দিয়ে বিভিন্ন কাজ করে থাকে। যখন আপনি নড়াচড়া করে ভিতরে ঢুকলেন তখন সে অনুভব করলো যে একটা মানুষ নড়ে চড়ে ভিতরে ঢুকেছে, আমাকে লাইটটা জ্বালাতে হবে। এই টাইপের সেন্সরগুলিকে আমরা বলে থাকি মোশন সেন্সর। সে অনুভূতি, আপনার অনুভূতির প্রতি সাড়া দিয়ে বা আপনার গতির উপর সাড়া দিয়ে সে লাইটটাকে অন করেছে এবং আপনি চলে গিয়েছেন, লাইটটা অফ করে দিয়েছেন। বাসা বাড়িতে যে বিভিন্ন ফায়ার অ্যালার্ম ইউজ হয় বা আগুন ধরলে যে একটা অ্যালার্ম বেজে উঠে, এটা তো জানেন। সো সে কিভাবে ফাইন্ড আউট করে? সো ওইটার মধ্যে বেসিক্যালি স্মোক ডিটেক্টর থাকে, বা স্মোক সে ডিটেক্ট করতে পারে বা ধোঁয়া সে ডিটেক্ট করতে পারে। যখনই সে দেখে একটা বাসার মধ্যে পর্যাপ্ত ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, তখন সে অনুভব করতে পারে যে ওই সেন্সরের কাজ হচ্ছে সে অনুভব করতে হবে, বিভিন্ন জিনিস অনুভব করতে পারবে, ঠিক আছে? সে অনুভব করতে পারে যে হ্যাঁ ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, নিশ্চয় আগুন আগুন লেগেছে, আমি অ্যালার্মটা বাজিয়ে তুলি। সো সে অ্যালার্ম বাজিয়ে তুলবে। সো ধরে নেন যে আপনি একটা কৃত্রিম একটা গেমের মধ্যে ঢুকেছেন, যে গেমের মধ্যে আপনার মানে একটা ভূত অ্যাপিয়ার হবে, একটা দরজা খুলে আপনি ভিতরে ঢুকতে নিবেন এবং ভূত অ্যাপিয়ার হবে। সো আপনি গেমের মধ্যে একটা দরজা কৃত্রিম পরিবেশে খুললেন, খোলার পর যখন মানে ওই পিছনে থাকা সেন্সর বুঝতে পারলো যে হ্যাঁ কেউ আসতেছে, তখনই যেটা হলো সেন্সরটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনার গতির উপর মানে ভিত্তি করে ভূতটাকে সামনে তুলে ধরবে। এরকম টাইপের একটা অ্যাক্টিভিটি হতে পারে। সো সেন্সরের কাজই হচ্ছে আপনার বিভিন্ন অনুভূতির প্রতি সে সাড়া দিবে। অর্থাৎ আপনি এক একটা কাজ করবেন, এই ওয়ার্কের উপর ডিপেন্ড করে সে কোনো না কোনো একটা কাজ করবে, কাজ করে দেখাবে। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, সো এইটা আপনারা বুঝেছেন। হেড মাউন্টেড ডিসপ্লে আপনি বুঝেন না। আচ্ছা, আপনি বলেন তো, আপনি কৃত্রিম পরিবেশে যাবেন, কৃত্রিম পরিবেশটা দেখার জন্য তো আপনার চোখ লাগবে। চোখ দিয়ে তো আমরা শুধুমাত্র যেটা হচ্ছে বাস্তব পরিবেশে দেখি, কিন্তু আপনার চোখের মধ্যে যদি আমি একটা সুন্দর করে ডিসপ্লে সেট করে দেই, দুই চোখের দুই চোখ বরাবর, এবং আর চতুর্দিকে যদি আমাদের রিয়েল লাইফে কি হচ্ছে এগুলো যদি আপনি না দেখতে পারেন, তাহলে কেমন হবে বলেন তো? এই হেড মাউন্টেড ডিসপ্লেটাও এমন একটা ডিসপ্লে যেটা আপনার দুই চোখের মধ্যে এমন ভাবে মানে অ্যাটাচড আছে যে স্ক্রিনের মধ্যে আপনাকে একটা কাল্পনিক পরিবেশই শো করে। ওকে, ডেটা গ্লাভস। আচ্ছা, ডেটা গ্লাভস সামথিং লাইক দিস। আপনি হাতের মধ্যে একটা গ্লাভস পরেছেন, কিন্তু আপনি তো চোখে কিছু দেখছেন না, আপনি চোখে কৃত্রিম পরিবেশ দেখতে পাচ্ছেন, ঠিক না? সো আপনার চতুর্দিকে কি আছে এই টাইপের জিনিসগুলো বুঝতে হলে আপনার সেই ডেটা গ্লাভসটা লাগবে। আপনি ধরে নেন যে একটা গেমের মধ্যে, যেমন যেমন গ্র্যানি গেম বা গেমগুলি খেলেছেন না, একটা চাবি উঠাচ্ছেন। সো আপনার কাছে যদি একটা ডেটা গ্লাভস থাকে, তাহলে সেই ডেটা গ্লাভসের মাধ্যমে আপনি একটা চাবি থেকে বিভিন্ন মানে ওইটা দেখতে কেমন হতে পারে বা সেই জিনিসটা উঠাচ্ছেন, সেই টাইপের একটা ফিল পেতে পারেন। ডেটা গ্লাভস হচ্ছে আপনার হাতের মধ্যে এরকম একটা ফিল দিবে যে হ্যাঁ আপনি কোনো একটা জিনিস ধরছেন বা কিছু একটা করতে পারছেন, এই টাইপের।
তো আপনারা কমেন্ট করলে আমি কিভাবে বুঝাবো বলেন? আমার তো কোনো দোষ নাই, আপনারাই কমেন্ট করেন, আপনারাই বুঝেন না, আপনারাই লাফান। এক বুঝিয়েছে, দুই বুঝিয়েছে, 10 পোশাক বা পূর্ণাঙ্গ বডি স্যুট। আরে বাবা, আপনাকে নিয়ে যদি আমি এখন পাঠায়া দিই, আপনি আছেন বাংলাদেশে, এখন পড়তেছে হালকা হালকা শীত, এখন আপনি কৃত্রিম পরিবেশে চলে গেলেন, যেটা হচ্ছে সৌদি আরব বা যেটা হচ্ছে মানে মরুভূমিতে। এখন আপনি বলেন, আপনার লাগতেছে শীত, আপনি মরুভূমিতে, এটা কি পসিবল? দিনের বেলা পরে কড়া রোদ, সেটা তো পসিবল না। সো আপনার একটা পূর্ণাঙ্গ বডি স্যুট দিতে হবে, যে বডি স্যুটটা আপনার শরীরের টেম্পারেচার, চাপ তাপ যা আছে এগুলি মানে নিয়ন্ত্রণ করতে পারে, সেই পরিবেশেতে আপনার খাপ খাইয়ে, যেটা হচ্ছে আপনাকে একটা রিয়েল ফিল দিতে পারে। ওকে, উচ্চমানের অডিও ব্যবস্থা। ধরে নেন যে আপনাকে জুরাসিক যুগে পাঠিয়ে দিলাম বা ডায়নোসরের যুগে পাঠিয়ে দিলাম, এখন ডায়নোসরের যুগে পাঠিয়ে দিলাম, আপনার যদি শুনেন, আপনি কি এটাকে বলবেন যে এটা ডায়নোসর? আপনি তো এটাকে ডায়নোসর বলবেন না, আপনি বলবেন যে কি বাজে অডিও ব্যবস্থা রাখছে, যে মেও মেও করতেছে ডায়নোসর। সো উচ্চমানের একটা ভালো অডিও ব্যবস্থা রাখতে হবে, যাতে আপনি ডায়নোসরের সেই সাউন্ডটা, গর্জনটা আপনি ফিল করতে পারেন। আর রিয়েলিটি ইঞ্জিন সামথিং লাইক দিস। ধরে নেন যে, খুব নরম ভাষা আমি আপনাকে বলি, ধরে নেন যে আমি আপনাকে একটা কাজ করলাম, আপনি একটা গাড়িতে বসে আছেন রাইট নাও, ধরে নেন যে গাড়িটা কিছুটা গতিপথ এমন এরকম। সো একটা সোফার মধ্যে নিচে ইঞ্জিন লাগায় যদি আমি যদি আপনাকে রিয়েলিটি ফিল করানো ট্রাই করি যে হ্যাঁ এখন উপরে উঠতেছে, আপনি ছবিতে দেখছেন যে উপরে উঠছে, কিন্তু আমি এটা কি করলাম, আমি জাস্ট এটা উপরে নিচে এই ইঞ্জিনটাকে উপরে নিচে করলাম, যাতে ইঞ্জিনটার মাধ্যমে আপনাকে উপরে নিচে কৃত্রিম পরিবেশের মধ্যে উপরে নিচে করলাম, যার ফলে আপনি ফিল পেতে শুরু করলেন যে হ্যাঁ আসলেই মনে হয় আপনি উপরে নিচে আসলে কি বল, মানে যেটা হচ্ছে ট্যুর দিয়েছেন বা ড্রাইভ করছেন, উপরে নিচে এভাবে ঢেউ খেয়ে খেয়ে ড্রাইভ করছেন। সো রিয়েলিটি ইঞ্জিনটা আপনাকে জাস্ট কি করে বলেন তো, আপনার সারাউন্ডিং এনভায়রনমেন্টটাকে একটা রিয়েল টাইপের ফিল দেওয়া ট্রাই করবে। সিমুলেশন কাকে বলে? আমি এখানে লিখি, হ্যাঁ এখানে লিখি, আমি বড় করে দিব, আপনারা আমি জুম করে দিব, এরপর উঠে নিয়েন। কোনো কাজ, খাতায় লেখেন আমার সাথে সাথে, কোনো কাজ বাস্তবে করার আগে, করার আগে বাস্তবে করার আগে কম্পিউটারে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সাহায্যে কৃত্রিমভাবে করা। ওকে, এটাই হচ্ছে আপনার সিমুলেশন। ধরে নেন আপনি তো আগেই ভার্চুয়াল রিয়েলিটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলবেন না, আপনাকে তো আগে কি করতে হবে, তো কম্পিউটারে সেই পরিবেশটাকে ক্রিয়েট করতে হবে বা তৈরি করতে হবে। সো কম্পিউটারে ভার্চুয়াল রিয়েলিটির যে পরিবেশটা, মানে এটা আমরা বাস্তবে কোনো একটা কাজ বাস্তবে করার আগে আমরা কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার এগুলোর সাহায্যে আমরা যদি কৃত্রিম পরিবেশটাকে তৈরি করে ফেলি, তাহলে সেই পরিবেশটা হচ্ছে আমার সিমুলেটেড এনভায়রনমেন্ট। 30 বাজার তো আমাকে আজকে ক্লাসটা অবভিয়াসলি 10টার মধ্যে শেষ করতে হবে, কারণ যেটা হচ্ছে আমার 10টা একটা পেইড কোর্স থাকে। সো পেইড কোর্সটা আপনারা দিতে পারেন। এই বছর 5টা পেইড কোর্স লঞ্চ করেছে, আমি বলেছি প্রায় 1800 কাছাকাছি স্টুডেন্ট রাইট নাও পড়ায় ফেলতেছে। তো দেখেন 25 আর 26 আর 9 সময় অপচয়, ভর্তি চলছে পরীক্ষাতে আসতেছে সৃজনশীল এবং এমসিকিউ, কিন্তু বাংলাদেশে সব টিচার পড়ায় আমাকে যেটা হচ্ছে বেসিক মেইন বই রিডিং পড়ায়, কিন্তু মেইন বইয়ের জিনিস তো আসে, অবভিয়াসলি আসে, কিন্তু আমার তো এক্সামে আসে শুধুমাত্র এমসিকিউ আর সিকিউ। সো হোয়াট ইজ দ্য সলিউশন? এই কোর্সের মধ্যে, মানে এটা পেইড কোর্সে বিজ্ঞাপন, আমি আবার বলতেছি পেইড কোর্সে বিজ্ঞাপন, জাস্ট দেখেন, আপনাকে কেউ ফোর্সও করবে না এটার মধ্যে অ্যাডমিট হওয়ার জন্য। 90টা লাইভ ক্লাস 1.5 ঘন্টা করে, অন্যখানে আপনি 40-50টা লাইভ ক্লাস পাবেন 1 ঘন্টা করে বা 40 মিনিট করে, এখানে 90টা লাইভ ক্লাস 1.5 ঘন্টা করে। কেন 90টা ক্লাস ম্যাটেরিয়াল? 150 সৃজনশীল প্রশ্ন যে সলভ করবো এটার জন্য কি ক্লাস লাগবে না? আমি বিলিভ করি যেটা, যে যত বেশি 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 সৃজনশীল প্রশ্ন সলভ করবে সে সৃজনশীলে তত কম আটকাবে, যার কারণে এখানে এতগুলি সৃজনশীল প্রশ্ন সলভ করা হয়। 1500+ এমসিকিউ প্রবলেম সলভ করবো, কারণ এক্সামে এমসিকিউ আসবে, যত বেশি এমসিকিউ সলভ করবো তত বেশি আমি পারফেক্ট হবো। 10টা পরীক্ষা আর প্রশ্ন এমসিকিউ প্রশ্ন তো হবে এনসিটিভি বইয়ের থেকে, সে এনসিটিভি বইটাই তো কেউ পড়ায় না আপনাকে, সে এনসিটিভি বই আমি দাগায় দাগায় পড়াবো। সে কেউ যদি কোর্স নিতে চান, কোর্সের ফি কিন্তু, আমি একটা কথা বলি, 2022-এ কিন্তু আমি যেটা হচ্ছে 2023-এ আমি কিন্তু 3600 টাকা দিয়ে কোর্স করাইতাম, কিন্তু এখন কিন্তু কোর্স ফি 3600 টাকা না, আমরা যেটা হচ্ছে 1249 টাকা দিয়ে আপনাকে এই কোর্সটা দিচ্ছি সীমিত সময়ের জন্য,
সাথে একটা টি শার্ট ফ্রি ফ্রি ফ্রি। যদি কোর্স নিতে চান 01767333701 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। জানি হোয়াটসঅ্যাপ করে আমাকেই পাবেন না বা আমাদেরকেই পাবেন না, সো নাম্বারটা একটু উঠায় রাখেন 01767333701। এইটা ছাড়া যারা আমার মতো গরিব আছেন তাদের জন্য কোর্স আছে। এইচএসসি ঘনিয়ে আসছে কিন্তু এটা আগামী বছরের কোর্স, 15 ফেব্রুয়ারি কোর্স। বাট এই কোর্সের প্রাইসটাও অনেক বেশি, বাট যেটা হচ্ছে এখন প্রি বুকিং এ কম প্রাইসে রাখা হচ্ছে, যেহেতু এটা আগামী বছরের কোর্স। তো এখন একটা স্টুডেন্ট কিনবে। দেখেন এইচএসসি 25 এর ফাইনাল রিভিশন কোর্স, যেটার মধ্যে 15টা লাইভ ক্লাস হবে, এক একটা লাইভ ক্লাস 3 ঘন্টা করে হবে, এন্ড আপনার পুরোটা বই কভার আপ করে ফেলা হবে। টাইপ ভিত্তিক সৃজনশীল প্রশ্ন সলভিং, টাইপ ভিত্তিক এমসিকিউ প্রবলেম সলভিং। আগের কোর্সে দ্যাট মিনস 24 সালের যে রিভিশন কোর্স হয়েছিল, ওই রিভিশন কোর্সের 22টা আর্কাইভ ক্লাস আপনাকে দিয়ে দেওয়া হবে, এক একটা লেন্থ 3 থেকে 4 ঘন্টা করে, পুরো 1 থেকে 5 সাজানো আছে। 20+ ক্লাস ম্যাটেরিয়াল। তারপর হচ্ছে আমি এই টেস্ট পেপারটা নিয়ে কাজ করতেছি, আইসিটি একটা টেস্ট পেপার নিয়ে কাজ করছি, ইনশাল্লাহ পেয়ে যাবেন ফেব্রুয়ারি নাগাদই। তো এটার কোর্স ফি 999 টাকা না, মাত্র 299 টাকা, সীমিত সময়ের জন্য। তো কোর্স নিতে হয়, নাম্বারটা নোট ডাউন করে রাখেন 01767333701। ওকে, তো দেখেন ভার্চুয়াল রিয়েলিটিতে বিবেচিত কিছু বিষয় সমূহ, যে বিষয়গুলি আপনাকে বিবেচনায় অবভিয়াসলি আনতে হবে। দেখেন আপনি একটা কৃত্রিম পরিবেশে গিয়েছেন, কিন্তু আপনি যদি বাস্তব পরিবেশের আওয়াজ পান, কোনো লাভ আছে? লাভ তো নাই। আপনি বলবেন যে কি ব্যাপার, আমি কৃত্রিম পরিবেশে বাস্তব পরিবেশে যদি আওয়াজ পাই, এর লাভটা কি হলো? আমি কৃত্রিম পরিবেশে গিয়েছি, আমি সেটার সাউন্ড পাবো। সো আপনাকে উচ্চমানের শব্দ আপনি যেটা হচ্ছে নিতে থাকবেন। ভার্চুয়াল রিয়েলিটির একটা কনসেপ্টই হচ্ছে শব্দ, ঠিক আছে? কৃত্রিম শব্দ আপনি পাবেন। দৃষ্টি, আপনার চোখের মধ্যে যেটা হচ্ছে কৃত্রিম জিনিসপত্র দেখানো হবে। আপনার মস্তিষ্ক, আমাদের বেসিক্যালি কিন্তু যখন চোখ কান বলে না, চোখ কান খোলা রাখো, চোখ কান খোলা রাখো কেন বলে? কারণ এই দুটাই হচ্ছে আমাদের সবচেয়ে সেন্সিটিভ জিনিস, কারণ এই দুটার মাধ্যমে আমরা সবকিছু অনুভব করতে পারি, দেখতে পারি, শুনতে পারি সবকিছু। তো যখন আপনি শব্দ এবং দৃষ্টি এগুলো দিয়ে যখন আপনাকে কন্ট্রোলে নিয়ে আসা হবে, বা আপনাকে যখন একটা কৃত্রিম পরিবেশে মগ্ন করে ফেলা হবে, তখন আপনার মস্তিষ্ক কিন্তু সেই কৃত্রিম পরিবেশের মধ্যে মগ্ন থাকবে। আর স্পর্শ তো লাগবেই। ধরে নেন যে আপনাকে যদি এখন মানে ধরে নেন যে আপনি একটা এমন একটা এনভায়রনমেন্টে গেলেন যেখানে আপনি কৃত্রিম ভাবে বিয়ে করবেন। তো আপনাকে যদি যে পার্টনার আছে সে যদি আপনাকে গলায় মালা না দেয়, বা আপনাকে যদি স্পর্শ করে আংটি না পরায়, তাহলে কি আপনি ফিল করতে পারবেন কৃত্রিম পরিবেশটাকে রিয়েলের মতো? পারবেন না তো। সো স্পর্শ প্রয়োজন, মস্তিষ্কটাকে পুরা রূপে যেটা হচ্ছে সেই জায়গার মধ্যে মনোনিবেশ করা প্রয়োজন। দৃষ্টি, শব্দ এগুলি তো অলরেডি মনোনিবেশ থেকে যায়। এখানে আমাদের অনেক বড় একটা এমসিকিউ আছে, এইখান থেকে আপনার যেটা হচ্ছে বোর্ডে এমসিকিউ আসে। এখান থেকে আপনার বোর্ডে কি আসে বলেন তো? এমসিকিউ আসে, এখান থেকে বোর্ডে আপনার এমসিকিউ আসে। সো এইটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং বোর্ডে এটা কতেও এসেছে যে টেলিপ্রেজেন্স কি, টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? আমাদের টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটা বলেন তো? ভার্চুয়াল রিয়েলিটি। টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটা বলেন? বলেন বলেন, টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটা বলেন? ভার্চুয়াল রিয়েলিটি। আমার সাথে 10 বার বলেন পারলে। টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটা? ভার্চুয়াল রিয়েলিটি। 2023-এ আসছে 2 বার, 2024-এ আসছে 2 বার, 2019-এ মনে হয় 2 বার আসছে, অনেকবার আসছে। টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? ভার্চুয়াল রিয়েলিটি। সো শিদুল, ধরে নেন যে আমি আপনাকে প্লেনে, আপনাকে তো মানে সবাই কি আপনার কাছে মনে হয় যে প্লেনেই ডিরেক্ট পাইলট থেকে উঠে ভাই উড় 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 এরকম করে? এমন করে না। কৃত্রিম একটা এনভায়রনমেন্টে তাদেরকে একে প্রশিক্ষণ দেওয়া হয় যে হ্যাঁ প্লেনটা কিভাবে চালাবা, তুমি যদি বিপদ মুহূর্তে পড়ো তাহলে তুমি কি করবা। সো প্লেনের মধ্যে 2জন পাইলটকে বসায়, কৃত্রিম ভাবে বসায়, কৃত্রিম মানে প্লেনের মধ্যে বসায়, এবং দূর থেকে তাদের একটা ট্রেনার তাদেরকে ইনস্ট্রাকশন দেয়, এটা করো ওইটা করো, ঠিক আছে? সো দূর থেকে তারা এই যে কাজটা পরিচালনা করছে, সো এটাকে টেলিপ্রেজেন্স বলা হয়। ওকে, ওকে, নেক্সট। এগুলো তো মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এটা আপনার গরু গপ কিংবা ঘোড়া গতে আসবে। এইটা যে আপনার গরু ঘোড়া গতে আসবে এমন না, এটা আপনার যেটা হচ্ছে অনেকখানে আসবে। তো খুবই মনোযোগ দেন। এটা গরুর গতে আসতে পারে, ঘোড়ার গতে আসতে পারে, ইভেন এমসিকিউর জন্য এই স্লাইডটা ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য আপনার এই স্লাইডটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা এতক্ষণ যা পড়েছি এগুলো সব চুনোপুটির খেলা ছিল, এখনের যে স্লাইডটা পড়বো এইটা হচ্ছে মেইন একটা স্লাইড। ওকে, সেখানে দেখেন ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার এবং প্রয়োগ কোথায় কোথায় ব্যবহার করা হয়। খুব সহজ ভাষায় যদি আমি বলি, লিখে রাখেন। শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ। এখানে কয়টা পয়েন্ট আছে একটু দেখেন? 1 2 3 4 5 6 7 8 9 10টা, মেবি 10টা পয়েন্ট আছে।
জাস্ট আপনি এতটুকু যদি মনে রাখতে পারেন, ভার্চুয়াল রিয়েলিটি আমাদের শিক্ষা চিকিৎসা প্রশিক্ষণে ব্যবহার করা হয়। আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা জিনিসে মোটামুটি বলা যেতে পারে যে শিক্ষা চিকিৎসা প্রশিক্ষণের মধ্যে পড়ে যায়। হ্যালো, আমার কি ভয়েস আটকে আসছে? হ্যালো হ্যালো, ক্লাসে দুষ্টামি করলে তো ফাইন বুঝবেন না, খুব নরমাল বিষয়। ক্লাসে দুষ্টামি করলে তো বুঝবেন না। গতকালকে থেকে দেখতেছি আপনি যেটা হচ্ছে অপশনের মধ্যে ক খ গরু গ কিছু নাই, আপনি চ লিখতেছেন। পরে দেখবেন কি হয়েছে জানেন, আপনার যেটা হচ্ছে এমসিকিউর মধ্যে, তো ফর্মের মধ্যে তো আপনার মানে ঘোরার পর কিছু নাই, আপনি মনে করবেন যে আপনি সারাদিন মাথার মধ্যে চই ঘুরবে, আপনি উমো লিখবেন, চ লিখবেন, এই পুরো ক্লাসের মধ্যে 25 মিনিট উও চ উও চ উও চ এগুলি লিখে গোল গোল করবেন, এরপর চ সবগুলি ফুলফিল করবেন, এটাই হবে। ওকে ওকে। সো ভার্চুয়াল রিয়েলিটিটা আমাদের শিক্ষা এবং প্রশিক্ষণে কিভাবে কাজে লাগে? ধরে নেন যে আমরা একটা কাজ করলাম, আমাকে এখন একটা রিকোয়েস্ট করলো শোয়েব নামের একটা ছেলে যে ভাইয়া আপনি বায়োলজি পড়ান। আমি বললাম যে হ্যাঁ পড়াই। ধরে নেন আর কি, ধরে নেন বায়োলজি পড়াই না, আমাকে একটু হার্টের গঠনটা একটু রিয়েল লাইফের মতো করে একটু বুঝান, একটু রিয়েল লাইফের মতো করে বুঝান। আমি তাকে কৃত্রিম একটা পরিবেশের মধ্যে একটা হার্ট যেটা হচ্ছে কেটে ছিটে সবকিছু দেখা বুঝালাম যে হার্টটা এইভাবে কাজ করে, ওইভাবে কাজ করে, এখান দিয়ে অক্সিজেন ঢুকে ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড যেটা হচ্ছে বের হয়ে যায়, এরকম সবকিছু বুঝালাম। ইভেন যেটা হচ্ছে একটা পৃথিবী, আমি একটা হাতে নিয়ে একটা পৃথিবী, কৃত্রিম ভাবে একটা পৃথিবী হাতে নিয়ে পৃথিবীর অংশ কাট করে পৃথিবীর ভিতর কি কি আছে এইটাও স্টুডেন্টদেরকে কিন্তু বুঝাতে পারবো। তো শিক্ষা এবং প্রশিক্ষণে আমাদের এইভাবে ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে ধরে নেন যে আমাদের এখানে নাদিরা আছে, নাদিরা ডাক্তার। এখন নাদিরাকে যদি আমি ডিরেক্ট একটা রুগী দেই কাটার জন্য, পেট কাটার জন্য, ডেলিভারি করার জন্য, নাদিরা যেটা হচ্ছে প্রথম কেসে একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারে। কিন্তু আমি যদি তাকে একটা সিমুলেটেড রুগী দেই বা একটা কৃত্রিম রুগী দেই কৃত্রিম পরিবেশে, তাহলে সে যেটা হচ্ছে ইচ্ছা মতো অপারেশন করতে হবে, ইচ্ছা মতো কাটাকাটি করুক, কারো কোনো ক্ষতি হবে না। ইন দ্য সেম ওয়ে কৃত্রিম রোগীর মাধ্যমে আমরা চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়ালিটি এভাবে একটা ইম্প্যাক্ট রাখে। সামরিক বাহিনী হাতে যদি আমি ডিরেক্ট অস্ত্র দিয়ে দিই, সামরিক বাহিনী আপনারই মেরে ফেলবে। কারণ যেটা হচ্ছে তারা প্রশিক্ষণ করার ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে প্রশিক্ষণে ব্যবহার করা হয়, সামরিক বাহিনী প্রশিক্ষণে ব্যবহার করা হয়। ধরে নেন যে আমি কৃত্রিম যেটা হচ্ছে উইপন দিলাম বা কৃত্রিম বন্দুক দিলাম, কৃত্রিম একটা মারামারি করার পরিবেশ তৈরি করে দিলাম পাবজির মতো। তো তারা নিজেদের মধ্যে নিজেরা মারামারি করবে এবং কখন কি স্টেপ নিতে হবে তারা নিজেরা নিজেরা শিখতে হবে কৃত্রিম পরিবেশের মধ্যে। সো এটার ফলে আমাদের গুলিও খরচ হলো না রিয়েল লাইফে, বন্দুকও রাখবো না, এবং যেটা হচ্ছে আমাদের খরচ ব্যয় সবকিছু কমে গেল। সামরিক বাহিনীতে ইউজ করা হয়। স্থাপত্য ও নির্মাণ ক্ষেত্রে, একটা স্থাপত্য বা একটা বিল্ডিং দেখতে কেমন হবে, আপনি একটা বিল্ডিং যদি কোনো প্ল্যান ছাড়া এমনি ক্রিয়েট করে ফেলেন, 2 দিন পর দেখবেন যে ভেঙে গিয়েছে বা আপনার মন মতো হয় নাই, সো আপনি সেই স্থাপত্য বা নির্মাণটাকে, যেটা নির্মাণ ক্ষেত্র আছে, ওইটা দেখতে কেমন হতে পারে তা আপনি সিমুলেটেড সফটওয়্যার ইউজ করতে পারেন বা একটা মডেল ক্রিয়েট করতে পারেন, ভার্চুয়ালিটি মডেল ক্রিয়েট করতে পারেন, এবং আপনি এটাকে ফিল করতে পারেন যে আমার ভিতরে স্থাপত্যটা দেখতে কেমন হতে পারে বা নির্মাণ ক্ষেত্রটা কেমন হতে পারে, ফিল করতে পারেন বাট কৃত্রিম ভাবে। ওকে, ব্যবসা বাণিজ্যে ধরে নেন যে আইফোন একটা কাজ করলো, আইফোন 18 ইঞ্চি লম্বা একটা যেটা হচ্ছে মোবাইল ফোন মার্কেটে আনার চিন্তা করলো। সো এটা ওদের বিজনেস যে আমরা 18 ইঞ্চি মোবাইল একটা আনবো, এটা ওদের বিজনেস মাইন্ড যে আমরা 18 ইঞ্চি মোবাইল আনবো। কিন্তু তারা চিন্তা করলো আমরা যে 18 ইঞ্চি মোবাইল আনবো, এত এত কস্ট করবো, তার আগে একটা কাজ করি, আমরা কৃত্রিম ভাবে মোবাইলটাকে তৈরি করে, যেটা হচ্ছে গ্রাফিক্স এর থ্রো, তারপর মডেলিং এর থ্রো, আমরা যেটা হচ্ছে এটা তৈরি করে মানুষকে দেখাই এটা মানুষ কতটুকু অ্যাকসেপ্ট করে, মানুষকে ঘৃণা করে নাকি যেটা হচ্ছে অ্যাকসেপ্ট করে। সো দেখলো যে মানুষ আগের থেকে এসে বুঝতে পারবে যে এটা মার্কেটে যদি আনি তাহলে মানুষ অ্যাকসেপ্ট করবে নাকি ঘৃণা করবে। যদি দেখে যে হ্যাঁ মানুষ অ্যাকসেপ্ট করছে, তখন তারা যেটা হচ্ছে এরকম টাইপের একটা প্রোডাকশনে যাবে 18 ইঞ্চি লম্বা একটা মোবাইল। শিল্প কারখানার মধ্যে, ওকে, আপনার একটা শিল্প কারখানা আছে, ধরে নেন যে আপনার একটা কারখানা আছে, এই কারখানার মধ্যে আপনি কোন মেশিনটা আনলে আপনার লাভ হতে পারে, আপনি একটা মেশিন 4-5 কোটি টাকা দিয়ে কিনে লাগায় ফেললেন, এখন এটা আপনার কাজে নাও লাগতে পারে, লস হয়ে যাবে। সো আপনার যে স্ট্রাকচার আছে কারখানার বা মডেল আছে, ওইখানে আপনি একটা সুন্দর করে একটা কৃত্রিম ভাবে একটা যেটা হচ্ছে ইয়া বসালেন, কি জানি বলে, একটা ক্রেন বসালেন, এটা বসালেন, এবং কিভাবে এই জিনিসগুলোকে আইটেমগুলোকে ইউটিলাইজ করা যায় কৃত্রিম ভাবে আগে থেকে আপনি এটা পরিকল্পনা করে ভার্চুয়ালিটির মাধ্যমে জেনে যেতে পারবেন। সো শিল্প কারখানা এটা আমাদের ব্যবহার করা হয়। ফ্লাইট নির্দেশনা এবং ড্রাইভিং নির্দেশনা এবং ফ্লাইট সিমুলেশনে, আপনি প্রথমেই মানে গাড়ির স্টিয়ারিং ধরে গাড়ি চালানো না শিখে কৃত্রিম পরিবেশে ভার্চুয়ালিটির মাধ্যমে গাড়ি চালানো শিখতে পারেন। ইন দ্য সেম ওয়ে ফ্লাইট সিমুলেশন বা ফ্লাইট পরিচালনার জন্য আপনি কৃত্রিম পরিবেশে ভার্চুয়ালিটির মাধ্যমে তা শিখতে পারবেন। ট্রাফিক ব্যবস্থাপনায়,
একটা লোককে আপনি ট্রাফিক ব্যবস্থাপনায় রাস্তার মধ্যে নামায় দিবেন, সে দেখবেন যে যানজট লাগে, মানে অ্যাক্সিডেন্ট করায় ফেলছে, অনেক কিছু ঘটনা ঘটায় ফেলছে। তাই ট্রাফিক ব্যবস্থাপনায় তাকে একটা কৃত্রিম পরিবেশে ইচ্ছা মতো প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে ভার্চুয়ালিটি ব্যবহৃত হয় কৃত্রিম পরিবেশে। মহাকাশ গবেষণায়, মহাকাশে তো প্রথম প্রথম মানুষ যায় না, ঠিক না? সো মহাকাশে কি হতে পারে না হতে পারে এই ঘটনাগুলো তো সবাই জানে মোটামুটি, যে হ্যাঁ ভাসতে থাকবে, পানি পড়ে যাবে, এটা ওইটা। সো কৃত্রিম পরিবেশে কোনো একটা নভোচারীকে আপনি যদি আগের থেকে প্রশিক্ষণ দিতে পারেন যে মহাকাশের মধ্যে আসলে কি হতে পারে, তাহলে মহাকাশচারী বা যে নভোচারী আছে সে বুঝতে পারবে যে ওইখানে কি আমাকে এই এনভায়রনমেন্ট ফিল করতে হতে পারে এবং আমি তখন এই কাজটা করব। সো মহাকাশ গবেষণা আমাদের কৃত্রিম পরিবেশ বা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার আছে। গেম শিল্প এবং সিনেমা, ওকে, এই যে গ্রিন স্ক্রিনের মধ্যে যে কাজ করে বা গেম শিল্পে যে অনেক দেখেন আপনি, অনেকগুলো কৃত্রিম টাইপের জিনিস বাস্তবের ন্যায় আপনার সামনে রিপ্রেজেন্ট করে, মারামারি এটা ওইটা হাবিজাবি যা আছে, এগুলো সব ভার্চুয়ালিটির প্রভাব। ওকে ভাই, অর্থনীতি দীর্ঘকালীন ব্যয়ের মধ্যে কিছু উদাহরণ পাচ্ছি আমি। হ্যাঁ অবভিয়াসলি। এমসিকিউ এখন পড়াবো, বাট আপনাদের খাতা উঠানো হয়েছে সবকিছু? ওকে, লেখা শেষ। তো আসেন, সাধারণভাবে ভার্চুয়ালিটি পরিবেশ কয় মাত্রিক? অ্যান্সার করেন। আমরা গতকালকে 13 পর্যন্ত পড়েছিলাম, আজকে 14। এটা কুমিল্লা বোর্ড 16, যশোর বোর্ড 2016-তে আসছে। অ্যান্সার করেন। এই আমার কথা কি বেজে বেজে আসছে? হ্যালো, আমার কি কথা বেজে বেজে আসছে? আখি সিমুলেশনটাই আপনি বুঝতেছেন না। ধরে নেন যে আমি ফ্লাইটটা চালাবো বা ফ্লাইটটা কিভাবে চালাতে হয়, এটার একটা কৃত্রিম পরিবেশ আমরা কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে তৈরি করব, এবং এটা কম্পিউটার সফটওয়্যার এবং হার্ডওয়্যার ওখানেই থাকবে, সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে? এই যে কৃত্রিম এনভায়রনমেন্টটা তৈরি করলাম বা কৃত্রিম ভাবে সেটাকে তৈরি করলাম, এটাই হচ্ছে আমাদের ফ্লাইট সিমুলেশন, ফ্লাইটের জন্য। ওকে, যেটা হচ্ছে গরু গদ ত্রিমাত্রিক পরিবেশ। সাধারণভাবে ভার্চুয়ালিটি পরিবেশ হলে কি বলেন তো? ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক, ইয়েস ইউ আর রাইট, ত্রিমাত্রিক। হয়েছে, প্রত্যেকে অ্যান্সার হয়েছে। এবার আসেন, কম্পিউটার সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র কোনটি? চট্টগ্রাম বোর্ড 2017। অ্যান্সার করেন। চট্টগ্রাম বোর্ড 2017 কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? আর একটু কষ্ট করে ক্লাসটা শেষ হওয়ার পরেও ফ্রেন্ডকে একটু মেনশন করে বললেন যে ক্লাসটা করার জন্য, কারণ আমরা এক ক্লাসের মধ্যে দেখেন 1 ঘন্টায় কত কিছু শিখেছি। 1 ঘন্টাই তো লেগেছে আমাদের। 1 ঘন্টায় আমরা একটা টপিকই শেষ করে ফেলেছি, যেটা আপনার মেইন বইয়ের মধ্যে বলা যেতে পারে যে 1 2 3 4 5 6 পেজের মতো আছে। ওকে, ভার্চুয়াল রিয়েলিটি, ইয়েস ইউ আর রাইট। খ, মিজান প্রাণবন্তর 1-এর গ হয়েছে, সাইফুল্লাহ 1-এর গ হয়েছে, তারপর হচ্ছে মিহিরা জান্নাত, ইয়েস ইয়েস ইয়েস। না, আমার এটার মধ্যে, আমার এটা হচ্ছে আইফোন, এটা উল্টা করে ইউজ করা যায় না। এটা হবে খ অ্যান্সার, ইয়েস ইউ আর রাইট, এবং এটা চট্টগ্রাম বোর্ড 2017-তে আসছে। কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয়? অবভিয়াসলি ত্রিমাত্রিক সিমুলেশন। দিনাজপুর বোর্ড 2017, ত্রিমাত্রিক সিমুলেশন আমাদের ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয়। ভার্চুয়াল রিয়েলিটিতে কোনটা ব্যবহার করা হয়? ত্রিমাত্রিক সিমুলেশন। ত্রিমাত্রিক সিমুলেশন ব্যবহার করা হয়। ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে কোনটা ব্যবহার করা হয়? ত্রিমাত্রিক সিমুলেশন ব্যবহার করা হয়। ওকে, ভার্চুয়ালিটি প্রয়োগ ক্ষেত্রগুলো প্রভাব। যশোর বোর্ড 2019, আমি যে একটা কথা লিখে দিয়েছি, শিক্ষা প্রশিক্ষণ এবং চিকিৎসা ক্ষেত্রে লিখে দিয়েছি না? তো দেখেন, যশোর বোর্ড 2019 ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব কোথায়? সামরিক ক্ষেত্রে, মানে যেটা হচ্ছে প্রশিক্ষণে, ইয়েস। প্রশিক্ষণে, ইয়েস। শিক্ষা ক্ষেত্রে, ইয়েস। তিনটাই আমাদের রাইট অ্যান্সার। সো আমাদের, আমি যে কিওয়ার্ডটা লিখে দিয়েছি ওই অনুযায়ী কিন্তু আপনার এমসিকিউ হবে। ওকে, সো এটা আমাদের যশোর বোর্ড 2019, এই এটার অ্যান্সার কি হবে? ঘোড়ার ঘ। ঘোড়ার ঘ হবে, ইয়েস তাসমিয়া। তারপর দিয়ে যেটা হচ্ছে ফিহু এন্ড সুবর্ণা, ইয়েস ইউ আর রাইট, ইউ আর রাইট। ইসলামের শাহাদাতি, ইয়েস অবভিয়াসলি রাইট। ওকে, এটা হবে ঘোড়ার ঘ। 1 2 ও 3, 1 2 ও 3। টেলিপ্রেজেন্সে ব্যবহার, এটা অনেকবার আসছে এমসিকিউতে বিগত 2 বছরে, এটা মনে হয় 6-7 বার এসে পড়ছে বোর্ড এক্সামের মধ্যে, 6-7 বার আসছে, আর কলেজ এক্সামের মধ্যে হাজার হাজার বার আসছে। টেলিপ্রেজেন্সে ব্যবহার হয় কোনটিতে? অ্যান্সার করেন এটা। টেলিপ্রেজেন্সে ব্যবহার হয় কোনটিতে বলেন?
ডেইলি প্রেজেন্সে ব্যবহার হয় কোনটিতে বলেন? ইয়েস, মিহিরা হয়েছে, সুবর্ণা হয়েছে, আদালত হয়েছে। ইয়েস, ইউ আর রাইট। ভার্চুয়ালিটিতে এখন আপনি আমাকে বলতেছেন ভাইয়া 6টা এমসিকিউ নিয়ে আসছেন কেন? কারণ এই 6টা এমসিকিউ, যে 6টা এমসিকিউ দিচ্ছি, এই 6টা এমসিকিউ হিউজ টাইম আপনার বোর্ডে আসছে, আর হিউজ টাইম আপনার কলেজ এক্সামগুলোর মধ্যে আসছে। সো দ্যাটস ওয়াই আমি এই 6টা এমসিকিউ কি মানে অ্যাটাচ করে রেখেছি। প্রেজেন্সে ব্যবহার হয় কোনটিতে বলেন তো? ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার হয়। ভার্চুয়ালিটি এটা আসছে যশোবর 2019-এ। যশোবর 2019 ভার্চুয়ালিটির মাধ্যমে নিরাপদে কোন কাজটি করা সম্ভব? আমরা একটু আগে পড়েছি মানে যেটা হচ্ছে কোন কাজটি করা সম্ভব, আপনারা অ্যান্সার করেন। এটা হচ্ছে 19 নাম্বার প্রশ্ন, অ্যান্সার করেন। ভার্চুয়ালিটির মাধ্যমে নিরাপদে কোন কাজটি করা সম্ভব? যশোবর 2024, মহাশূন্য অভিযান, সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ, পরিবেশ সুরক্ষা, কোনটা করা যেতে পারে বলেন? অ্যান্সার করেন ফার্স্ট। অবভিয়াসলি আমরা যেটা হচ্ছে একটু আগে এটা পড়েছি, ব্যবহার এবং প্রয়োগ ক্ষেত্রটা দেখেছি, ওইটা এমসিকিউ সিকিউ এবং যেটা হচ্ছে সবকিছু জন্য ইম্পর্টেন্ট ছিল। মহাকাশ অভিযানে ইয়েস, প্রশিক্ষণে ইউজ করা হয়, সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণে, সব ধরনের প্রশিক্ষণে ইউজ হবে। কিন্তু পরিবেশ সুরক্ষার মধ্যে আমাদের ভার্চুয়ালিটি ইউজ হবে? নেভার নেভার নেভার। আরে ভাই, ওইটা ইউজ হয় ম্যাক্সিমাম চিকিৎসা, শিক্ষা এবং প্রশিক্ষণে এবং কিছু তৈরি করার ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু পরিবেশ সুরক্ষার মধ্যে আমাদের কিভাবে ভার্চুয়ালিটি ব্যবহার হতে পারে? সো আমাদের এটা হবে না, 3 নাম্বারটা আমাদের হবে না। পরিবেশ সুরক্ষা আমাদের ভার্চুয়ালিটি ব্যবহার করা হয় না। সো আমাদের 1 ও 2 রাইট অ্যান্সার, 1 ও 2 রাইট অ্যান্সার। ক ক ক 1 ও 2 রাইট অ্যান্সার, 1 ও 2 রাইট অ্যান্সার।